অনেক বছর আগের কথা। রহিমা নামের একটি মহিলা এক গ্রামে তার দুই মেয়ে এবং স্বামীর সাথে থাকত। তার স্বামী সারাদিন নেশা করে বেড়াতো। তার নিজের সংসারের প্রতি কোনো খেয়াল ছিল না। সে সারাদিন রহিমার থেকে টাকা নিত এবং রহিমার উপর নানানভাবে অত্যাচার করত। রহিমা তার বাড়ির পাশে কিছু কচু গাছ লাগিয়েছিল। ওই কচু গাছের কচু বিক্রি করে সে তার সংসার চালাতো। এমনভাবে চলতে চলতে রহিমা আরও একবার গর্ভবতী হলো, কিন্তু তবুও সে কাজ করা বন্ধ করলো না। একদিন রহিমা যখন কচু গাছে পানি দিচ্ছিল তখন, আরে, আপনি এখানে এসেছেন? আচ্ছা ঠিক আছে, ভেতরে গিয়ে বসুন, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। আমার জন্য এত চিন্তা করতে হবে না, চিন্তা করতে হলে নিজের জন্য কর। আর শোন, এইবার যদি তুই আমাকে ছেলে সন্তান না দিতে পারিস তাহলে কিন্তু আমি তোকে তালাক দেব আর নতুন করে আরেকটা বিয়ে করব, বুঝতে পেরেছিস? এইসব আপনি কি বলছেন? ছেলে হোক বা মেয়ে তাতে কি যায় আসে? আর পরবর্তী সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা আমি কিভাবে ঠিক করব? সবই তো উপরওয়ালার হাতে। সেই সব আমি জানি না, আমি শুধুমাত্র আমার উত্তরাধিকার চাই। আর না হয় তুই থাকতে থাকতেই আমি তোর জন্য সতীন নিয়ে আসবো, তখন বুঝবি কেমন লাগে। এইটুকু বলে রহিমার স্বামী সেখান থেকে চলে যায়। এমন সময় রহিমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অতঃপর সে আবার একটা কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু মেয়ে সন্তান জন্ম দিলেও সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না। রহিমা সেই কচু গাছের সামনেই মারা যায়। কিছুক্ষণ পর রহিমার দুই মেয়ে সেখানে আসে। এই মিনা, দেখ তো আমাদের মার কি হয়েছে? উনি এভাবে পড়ে আছে কেন? আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে তাদের এক প্রতিবেশী আসে, আর সে পুরো ঘটনাটা দেখে বুঝতে পারে এখানে কি হয়েছে। এরপর ওই কাকি রহিমার স্বামীকে খবর দেয়। রহিমার স্বামী যখন ওই জায়গায় আসে তখন সে দেখে রহিমা এবারও একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। এটা দেখে সে প্রচণ্ড রেগে যায়, আর সে রহিমার শেষকৃত্য না করেই সেখান থেকে চলে যায়। তারপর অনেক কষ্টে রহিমার দুই মেয়ে তার শেষ কৃত্যের কাজ শেষ করে। তারপর থেকে তারা দুই বোন তাদের ছোট বোনের লালন পালন করতে থাকে। যখন তারা দুই বোন আস্তে আস্তে করে তাদের মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠছিল, তখনই তাদের বাবা আরেকটা মহিলাকে বিয়ে করে নিয়ে আসে। এই শোন, আমি আমার নতুন বউকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। ওকে কোনো জ্বালাতন করবি না। ও যা যা বলবে সব কথা মেনে চলবি, কারণ ও আমাকে আমার পরিবারের উত্তরাধিকার দেবে। যদি আমি কখনো শুনেছি তোরা ওকে বিরক্ত করেছিস তাহলে ওই দিনই হবে এই বাড়িতে তোদের শেষ দিন। মিতালিও দিনেশের মতো একজন দুশ্চরিত্রা ছিল। তার ভেতরে কোনো দয়া মায়া ছিল না। সে সারা দিন পায়ের উপর পা রেখে হুকুম করত, এই রিনা, এই মিনা, বাড়িতে যেই কাজগুলো আছে তাড়াতাড়ি শেষ কর, আর আমার জন্য তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আর শোন, আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো তাড়াতাড়ি ধুয়ে দে। মিতালি দুই বোনকে দিয়ে সারাদিন কাজ করাতো, এমনকি কখনো কখনো তাদের খেতেও দিত না। একদিন তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের মায়ের কচু গাছের কচু ছিঁড়ে ওগুলো বাজারে বিক্রি করবে। বোন, এই মা তো আমাদের কিছুই খেতে দেয় না, আবার আমাদের ছোট বোনটাকেও একটু দেখে না। ওকে যে একটু দুধ খাওয়াবে সেই সময়টাও ওনার কাছে নেই। আমাদের কাছে তো কোনো টাকাও নেই যে আমরা আমাদের ছোট বোনকে দুধ কিনে খাওয়াবো। চল, আমরা বরং এক কাজ করি, আমাদের মা যেই কচু গাছগুলো লাগিয়ে গিয়েছে
ওখান থেকে কচু ছিঁড়ে বাজারে বিক্রি করি। এতে আমরা কয়টা টাকা দেব, আর সেই টাকা দিয়ে আমাদের 3 বোনের বেশ ভালোভাবেই জীবন চলে যাবে। ঠিক আছে বোন, চল তাহলে আমরা তাই করি। তারপর তারা 2 বোন তাদের মায়ের লাগানো কচু গাছের কচু ছিঁড়ে সেগুলো বাজারে বিক্রি করে। তারপর সেখান থেকে তারা কিছু টাকা পায়, আর ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে তারা তাদের ছোট বোনের জন্য দুধ কিনে, আর সেই দুধ তাদের ছোট বোনকে খাওয়ায়। কি রে, শুনেছি তোরা নাকি বাজারে খুব ভালো দামে কচু বিক্রি করেছিস। আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে, 2 বোন মিলে 500 টাকার কচু বিক্রি করেছিস। এখন তাড়াতাড়ি টাকাটা আমার হাতে তুলে দে। তারপর মিতালি তাদের 2 বোনের হাত থেকে টাকাটা ছিনিয়ে নেয়। কিরে, এখানে 20 টাকা কম কেন? 20 টাকা দিয়ে কি করেছিস তোরা? তাড়াতাড়ি 20 টাকা বের কর। মা, এভাবে কেন বলছেন? আমাদের ছোট্ট বোনটা অনেক ক্ষুধার্ত ছিল, আর কাল থেকে ওকে আপনি একটুও দুধ খাওয়াননি, তাই আমরা এখান থেকে 20 টাকা দিয়ে ওর জন্য দুধ কিনেছি। আর ওই কচু গাছগুলো তো আমাদের মা লাগিয়ে গিয়েছিল, আর এই টাকাগুলো আমরা কষ্ট করে উপার্জন করেছি। এই টাকার উপর আপনার কোনো অধিকার নেই, এই টাকাগুলো আমাকে ফেরত দিন। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? আমার অনুমতি ছাড়া আমার স্বামীর জমিতে চাষাবাদ করেছিস, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? এইটুকু বলে মিতালি তাদের 2 বোনকে খুব মারে। উফ, কি এক জ্বালা হয়েছে! সকাল সন্ধ্যায় এই বোন শুধু কাঁদে আর কাঁদে, আর এই বাচ্চাটা তো আরেক জ্বালা। আমি এক কাজ করি, আজকেই আমি এই বাচ্চাটাকে পানির জলে ভাসিয়ে দেব, এরপর না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশুরি। এইটুকু বলে মিতালি রিমা আর মিনার ছোট্ট বোনকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর তাকে একটা নদীতে ফেলে দিয়ে আসে। তারপর সে বাড়িতে ফিরে এসে তাদেরকে বলে, তোদের অনেক সাহস হয়েছে তাই না? আর তোরা অনেক বড় একটা ভুলও করে ফেলেছিস। তোরা কচু বিক্রি করেছিস ভালো কথা, কিন্তু আমি তোদের জিজ্ঞেস করার আগেই তোদের উচিত ছিল আমার হাতে টাকা তুলে দেওয়া। তোরা তো আর তা করিসনি, বরং তোরা আমার মুখে মুখে তর্ক করেছিস। ওই ছোট্ট বোনের জন্যই তো আমার সাথে এমন করেছিস, তাই না? নে, আমি তোদের ছোট্ট বোনকে নদীর জলে ভাসিয়ে দিয়ে এসেছি, এবার তোরা নিশ্চয়ই বুঝবি আমার সাথে কোনো রকম তেরামি করলে বা আমার থেকে কোনো কিছু লুকালে এর পরিণাম কত ভয়াবহ হয়। অন্যদিকে রাইমা নামের এক ফ্যাশন ডিজাইনার ওই নদীর কিনারে বসেছিল। এমন সময় সে ওই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। তখন সে আশেপাশে কাউকে না দেখে পানি থেকে বাচ্চাটাকে তুলে নিজের কোলে নেয়। হে উপরওয়ালা, তুমি পৃথিবীতে কেমন মানুষ বানিয়ে রেখেছ? কেউ কিভাবে পারে নিজের সন্তানকে এইভাবে পানিতে ফেলে দিতে? আমি এই বাচ্চাটাকে আমার সাথে করে নিয়ে যাব, আর আমি ওর লালন পালন করব। এমন মা বাবার দরকার নেই। আমি তো এটাই বুঝি না, যারা বাচ্চা লালন পালন করতে পারে না তারা কেন একটা জানকে এইভাবে পৃথিবীতে এনে কষ্ট দেয়। তারপর রাইমা তার সাথে করে ছোট্ট বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে যায়। এইভাবেই কেটে যায় 10 বছর। রিমা আর মিনাও ততদিনে অনেক বড় হয়ে যায়। একদিন রিমা আর মিনা যখন কচু পাতা বিক্রি করার জন্য কচু পাতা তুলছিল, এমন সময় রিমার জামা ছিঁড়ে যায়। বোন দেখ, আমার জামাটা ছিঁড়ে গিয়েছে। এখন আমি এই ছেঁড়া জামা পরে কিভাবে কিভাবে বাজারে গিয়ে কচু বিক্রি করব? আর আর মাকে কচু বিক্রি করে টাকা এনে না দিলে মা তো আমাদেরকে আবার মারবে। এখন কি করব বোন? তখনই সেখানে থাকা কয়েকটা কচু গাছ কথা বলে ওঠে। রিমা, মিনা, তোমরা চাইলে আমাদের কচু গাছ থেকে
থেকে কচু পাতা ছিঁড়ে নিজেদের জন্য সুন্দর লেহেঙ্গা বানাতে পারবে। আমাদের কচু গাছের কচু পাতার লেহেঙ্গা অনেক সুন্দর হবে, এমনকি এগুলো কখনো ছিঁড়বেও না। এ কি এইসব কি হচ্ছে? এখন দেখি কচু গাছও কথা বলছে, নাকি আমি ক্ষুধায় উল্টাপাল্টা দেখছি? আমরা জাদুর কচু গাছ, তাই কথা বলতে পারছি। তোমাদের মা অনেক ভালো মানুষ ছিল। আমরা অনেক আগে থেকেই তোমাদেরকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু কখনো তোমরা আমাদের সামনে এসে নিজেদের হতাশা প্রকাশ করনি, তাই আমরাও তোমাদেরকে সাহায্য করতে পারিনি। আজ যখন তোমরা এখানে এসে নিজেদের হতাশা প্রকাশ করলে, তখন আমরা আমাদের প্রাণ ফিরে পেলাম, আর এখন আমরা তোমাদের সাহায্য করতে চাই। নাও নাও, এই কচু গাছ থেকে কচু পাতা ছিঁড়ে নাও, আর সেগুলো দিয়ে নিজেদের জন্য সুন্দর লেহেঙ্গা বানিয়ে নাও। এই লেহেঙ্গা অনেক সুন্দর হবে, আর এই লেহেঙ্গা কখনো ছিঁড়বেও না। তারপর তারা দুই বোন ওই কচু গাছের কচু পাতা দিয়ে কচু পাতার লেহেঙ্গা তৈরি করে। এরপর তারা ওই লেহেঙ্গাগুলো পরে বাজারে কচু বিক্রি করতে যায়। এমন সময় রাইমার নজর তাদের উপর পড়ে। আরে, তোমরা কচু পাতা দিয়ে নিজেদের জন্য লেহেঙ্গা বানিয়েছো? এগুলো দেখতে তো খুবই সুন্দর হয়েছে। মেয়েরা, আমি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য নতুন ফ্যাশন ডিজাইনার খুঁজছি। তোমরা কি আমার হয়ে কাজ করবে? আমরা কি আপনার সাথে কাজ করলে খাবার ও টাকা পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার আসো, আমার গাড়িতে বসো। তারপর রাইমা রিমা আর মিনাকে তার সঙ্গে করে শহরে নিয়ে যায়। তারা ওখানে গিয়ে রাইমার সাথে কাজ করতে থাকে। এরপর একদিন তারা রাইমার থেকে জানতে পারে রাইমা সুমিকে একটি নদীর কিনারে কুড়িয়ে পেয়েছে। রিমা আর মিনা সুমির হাতে থাকা জন্মদাগ দেখে চিনে ফেলে এটাই তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন। তারা তিন বোন একে অপরকে খুঁজে পেয়ে অনেক আনন্দিত হয়, আর তারপর থেকে তারা তিন বোন একসাথে থাকতে শুরু করে।